আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ওয়াইডলি টক টিস্যু চ্যানেলে। আসুন সত্য সুন্দরকে ছড়িয়ে দিই সর্বত্র। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ও আনোয়ার ইব্রাহিমের আবির্ভাব এবং আরবদের গাদ্দারি প্রসঙ্গে সকলের দৃষ্টি মধ্যপ্রাচ্যে। বিশ্ব পরিস্থিতি পুরো উল্টে যাচ্ছে। এর কারণ আমরা দেখছি যে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরে ফিলিস্তিনের উদ্বাস্তুরা মিশর এবং গাজা সীমান্তে রাফা প্রদেশ নয়, একটি শহর মাত্র, কারণ ছোট একটি জায়গা, সেখানে প্রায় 15 লক্ষ লোকের সমাবেশ ঘটেছে। মানুষ জীবন বাঁচানোর তাগিদে সেখানে একত্রিত হয়েছে। অর্থাৎ আগে 4-5 লক্ষ ছিল, পরবর্তীতে আরও প্রায় 11-12 লক্ষ উপস্থিত হয়েছে সেখানে। অল্প একটি ছোট জায়গায় প্রায় 15-16 লক্ষ লোক একত্রিত হয়েছে। তাবুর নগরী বলা যায়। সেই তাবুর নগরীতে ইসরায়েলিরা তাদের যুদ্ধ যে ভয়াবহতা, গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার পরবর্তীতে সর্বশেষ অংশটুকু সেই রাফা যারা উদ্বাস্তু শিপ অবস্থান করছে, সেখানে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে। বিশ্ব যে আইন রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত সহ সকল কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কিন্তু যুদ্ধের সকল আয়োজন শেষ করেছে। এমনকি আমেরিকার কথাও তারা রাখছে না। অর্থাৎ নেতানিয়াহু, তার যে জেদ, তার যে ক্ষমতায় থাকার যে লোভ এবং যে ঐতিহাসিকভাবে জায়নিস্টরা যে ধ্বংসযজ্ঞ চালানের ব্যাপারে সিদ্ধস্ত, সেটি বলবৎ রাখার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং তারা বলছে অ্যাট এনি রেট তারা আক্রমণ করবে। ইতোমধ্যে আরেকটি ঘটনা ঘটেছে যে বিশ্বের যে আরব দেশগুলো প্লাস মিশর, ইরান, তুরস্ক, কাতার, আমেরিকা সহ কয়েকটি দেশের সমন্বয়ে যে সিজফায়ার বা যুদ্ধবিরতির যে আলোচনা চলছিল, নাটকীয়ভাবে সেটা হামাস গ্রহণ করেছে এবং সেটা জানিয়ে দিয়েছে। এখন এই অবস্থায় বল টোটালি ইসরায়েলের ফিল্ডে, তারা কি ডিসিশন নেয়। কিন্তু এখানে তারা যে ফাঁদে পড়ল আরেকবার, অর্থাৎ আইন রক্ষাকারী প্রতিষ্ঠান যাদের বিবেক রয়েছে, তারা হামাসের পক্ষেই, এই ফিলিস্তিনদের পক্ষেই তাদের মতামত যাবে, কারণ তারা সিদ্ধান্ত মেনে নিয়েছে, তাদের প্রস্তাবনা দিয়েছে। বিশ্বের দেশগুলো যা বলছিল সেটাই, অর্থাৎ যে যুদ্ধবন্দী তাদের মুক্তি হবে এবং সেখান থেকে ইসরায়েলিদের সৈন্যবাহিনী ফেরত নিতে হবে, পর্যায়ক্রমে পুরো যুদ্ধবিরতি কার্যকর হবে। কিন্তু সেটা নেতানিয়াহু মানছে না। সেদিক থেকেও সে পিছিয়ে আছে, অর্থাৎ কাউকেই সে তোয়াক্কা করছে না, মানে চরম ধ্বংসযজ্ঞ চালানোর জন্য সে প্রস্তুতি নিয়েছে। এই যে অবস্থা, এর ভিতরে যে দীর্ঘদিন যে ইসলামোফোবিয়া বলা হয়, মুসলিমদের কোনো কথা উঠলেই সারা বিশ্বব্যাপী মুসলিমদের বিপক্ষে কথা বলতো, সন্ত্রাসী, জঙ্গি, আর ফিলিস্তিন, গাজা, এই প্রসঙ্গ শুনলে তারা তো আসলে কখনোই ভালোভাবে নিত না। আশ্চর্যজনকভাবে অবাক হওয়ার বিষয় সেটা হচ্ছে আমেরিকার সকল বিশ্ববিদ্যালয়গুলো, অর্থাৎ 40টি ইউনিভার্সিটি রয়েছে, সেখানে সবগুলো বিশ্ববিদ্যালয় বিক্ষোভ চলছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ব্যাপক বিক্ষুব্ধ হয়ে গেছে। সেখানে মুসলিম, খ্রিস্টান, এমনকি ইহুদিরাও, তারাও এই বিক্ষোভে অংশ নিয়েছে। ব্রিটেনে ব্যাপক বিক্ষোভ হচ্ছে, কানাডা, ফ্রান্স সহ জার্মানি, সকল দেশে এখন বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। মনে হলো যেন আল্লাহ ভালোবাসা ঢেলে দিয়েছে জনগণের হৃদয়ে। অর্থাৎ এটি ইঙ্গিত বহন করে যে আগামী বিশ্ব মুসলিমদের হবে, টুডে অর টুমোরো, যেটা আগে কল্পনাও করা যেত না। যেখানে মুসলিমদের কথা যত মিথ্যা বলতো সেটাই তারা বিশ্বাস করত, সকল মিথ্যাগুলোকেই তারা অ্যাকসেপ্ট করে নিত।
কিন্তু এখন যে ধ্বংসযজ্ঞের দেখছে, তারা মানবতার কথা মুখে বলে, বাস্তবে যে মুখোশ উন্মোচিত হয়ে গেছে সেটুকু কিন্তু যাদের হৃদয় আছে, যারা বিবেকবান, সেই বিবেক জাগ্রত হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে আসলে হোয়াট ইজ রাইট এবং হোয়াট ইজ রং, কাদের মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, কারা এই লুণ্ঠন করছে, সবগুলো তারা প্রত্যক্ষ করছে। মনে হয় যে নূতন বিশ্বের যে হাতছানি, সেই হাতছানি যে নেতৃত্বের পরিবর্তনের যে সিগন্যাল, সেই সিগন্যাল স্পষ্ট দেখা যাচ্ছে। সেই বিষয়টা আসলে ধরছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। সর্বশেষ আরেকটি বিষয়, যে এত ভয়াবহ বিপর্যয়, প্রায় 80% অবকাঠামো ধ্বংস হয়েছে, 35,000 তো বলে, যে তাদের মুখে বলে 35,000 মারা গেছে বা আরও বেশি, কিন্তু আসলে লক্ষ্য ছাড়িয়ে গেছে হয়তো বা। অনেকের খোঁজ কখনো পাওয়া যাবে কি না তাও জানা যায় না। অনেক আমরা দেখলাম যে হয়তো বা থার্মাল বোমাও তারা ব্যবহার করছে। ধ্বংসযজ্ঞের চরম সীমা তারা অলরেডি তো তার অতিক্রম করেছে। কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে, আরবের ভিতরে, সৌদি আরব যেখানে বাহরাইন, যেখানে কুয়েত, যেখানে অন্যান্য দেশগুলো, বিশেষ করে আরব আমিরাত আর সৌদি আরবের কথা বলতেই হয়, যাদের সবচেয়ে ধন সম্পদের মালিক তারা গাদ্দারি নিচে এবং আরেকটা প্রতিবেশী দেশ জর্ডান, এরা সামনে এক কথা আর ভিতরে আরেক কথা। অর্থাৎ তারা ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক তৈরি করার চূড়ান্তভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। সামনে এক কথা বলে, পিছনে আরেক কথা, অর্থাৎ দ্বৈত নীতি তারা ফলো করে। ঠিক আমেরিকাও দ্বৈত নীতি বলে, সামনে মানবাধিকারের কথা বলে, ভিতরে অস্ত্র পাঠায়। কিন্তু এবার দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিয়েছে যেন রাফায় আক্রমণ না করা হয়। যদি আক্রমণ করে তাহলে তাদের অস্ত্র, তারা অলরেডি একটা মানে যে অস্ত্রের সরবরাহ লাইন একটা জাহাজে করে রওনা দিয়েছিল, সেটা বন্ধ করে দিয়েছে এবং ভবিষ্যতে আর কোনো অস্ত্র দিবে না, এরকম হুমকি দিয়েছে জো বাইডেনের। এটা থেকে বোঝা যায় যে জো বাইডেন আসলে যে বিক্ষুব্ধ জনতা, যে গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের জনমত যে চরমভাবে তাদের বিপরীতে চলে যাচ্ছে, প্রায় 80% বিক্ষুব্ধ জনতা, বিশেষ করে শিক্ষার্থীরা, তাদের বিপরীত চলে গেছে, যার সামনে নির্বাচনের আগে আরও ভয়াবহ হতে পারে। এই অবস্থায় তাদের নীতিগতভাবে তারা একটু সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এভাবে আসলে হয় না, সে কারণে মনে হয় যে তারা হুমকি দিচ্ছে ইসরায়েলকে যেন যুদ্ধবিরতি মানে এবং রাফায় যেন আক্রমণ না করে। এটি একটি নতুন একটা ব্যাপার, যে তারা কিন্তু স্পষ্ট করছে তাদের অস্তিত্বের জন্য হোক, অন্য যে কোনো কারণেই হোক। আরেকটি বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট, যেটা আইসিসি বলা হয়, আন্তর্জাতিক আদালত, নেদারল্যান্ডে হেগে আছে। সেখান থেকে পরোয়ানা, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা যে জারি হবে, সেটার প্রস্তুতি নিয়েছে আন্তর্জাতিক আদালত। যে কারণেও নেতানিয়াহু হুমকির সম্মুখীন, সে থেকে রক্ষা পাওয়ার জন্য সে কলাকৌশল করছে, জো বাইডেনকে তারা রাজি করতে চেষ্টা করছে। নানা বিষয়গুলো এখানে আছে। তা এখন সুবিধাজনক অবস্থায় রয়েছে ফিলিস্তিনিরা আইনগতভাবে এবং অন্য যুদ্ধের দিক থেকেও। এখানে হামাস, বিশেষ করে কাসাম ব্রিগেড, ওখানে আমরা দেখি হিজবুল্লাহ যে লেবাননের, এবং হুতি ইয়েমেনের, এরা চেপে বসেছে। নতুন ইরাকের একটি বাহিনী, পরবর্তীতে লেবাননের নতুন একটি আল-আস্তার গ্রুপ, তারা অংশগ্রহণ করছে। বাহরাইনের একটি গ্রুপ যুদ্ধে অংশগ্রহণ করেছে। এতে দেখা যায় যে যুদ্ধ সম্প্রসারিত হচ্ছে। এখনই যদি লাশ টেনে না দেওয়া যায় তাহলে আরও বৃদ্ধি পাবে। এখানে সৌদি আরব এবং আরব আমিরাত তারা স্পষ্ট অবস্থান নেয়নি, কিন্তু এই রঙ্গমঞ্চে এক ব্যক্তি আবার প্রকাশ্যে আরও বেশি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সেই সুলতান এরদোয়ান। সেই এরদোয়ান সে সরাসরি বলছে তারা হামাসের পক্ষে শুধু থাকবে না, এখন থেকে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক শেষ, সকল বাণিজ্য শেষ। প্রায় 8 থেকে 12 বিলিয়ন ডলার তাদের যে বাণিজ্য হয়, বৈদেশিক বাণিজ্য, আমদানি রপ্তানি, সেগুলো সব বন্ধ করে দিয়েছে। যেখান থেকে স্টিল সহ গুরুত্বপূর্ণ জিনিস তারা ইসরায়েল আমদানি করে, সেটাও তারা সমস্যায় পড়ে গেছে এবং এ ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং প্রয়োজনে বলছে যে প্রয়োজনে যুদ্ধও তারা করবে। সুতরাং যুদ্ধ শেষ হয়ে যায়নি, এটা এই বলে হাকান ফিদান
স্পষ্ট করেছে তুরস্কের পক্ষে। এরদোগান তার মোসাদের যে ইসরায়েলের যে মোসাদ সেই বাহিনীর বিভিন্ন এজেন্টরা আগে থেকেই ধরছে বিভিন্ন জায়গায়। ঠিক একইভাবে আরেকজন ব্যক্তি সৌদি আরব সফর করেছে, সে আনোয়ার ইব্রাহিম। তিনি স্পষ্ট সৌদি যে মোহাম্মদ বিন সালমান তাকে বলছে, আপনারা নেতৃত্ব দেন, আমরা মুসলিম আর্মি গঠন করি এবং ইসরায়েলের বিপক্ষে আমাদের অবস্থান অবশ্যই নিতে হবে এই শেষ সময়, না হলে আপনাদের নেতৃত্ব চলে যাবে। যদি আপনারা কেউ না থাকেন তাহলে মালয়েশিয়া একাই এই কাজটা শুরু করবে, তাদের প্রয়োজনে সেনাবাহিনী হামাসের ওখানে ফিলিস্তিনে প্রেরণ করবে। এই শক্তিশালী অবস্থান। এখানে আরেকটি বিষয় যে বিশ্ব রাজনৈতিক যে মুসলিম রাজনীতিক ব্যক্তিত্ব যারা, তাদের ভিতরে এখন ইমরানের অভাব অনুভূত হচ্ছে। পাকিস্তানের ইমরান খান, কিং খান, সেই ইমরান খানের যে অভাব, নেতৃত্বের যে সাহসী নেতৃত্বের যে অভাবটা পরিলক্ষিত হচ্ছে এবং সেখানেও আলোচিত হচ্ছে পাকিস্তানের সে হয়তোবা জেল থেকে বেরিয়েও আসতে পারে। তাহলে আমরা দেখব এরদোয়ান, আনোয়ার ইব্রাহিম, ইমরান খান আর ইরানের তো আয়াতুল্লাহ খামেনি বা ইব্রাহিম রাইসি আছেন, এদের সমন্বয় এবং হুতিরা আছে, এদের সমন্বয় নতুন একটি বিশ্ব নেতৃত্বে শক্তিশালী সামরিক শক্তি আমরা প্রত্যক্ষ করছি। এই যে অবস্থা, এই বিষয়গুলো আমরা দেখছি। এক্ষেত্রে আমরা দেখছি যে ইসরায়েলের আসলে পরাজয়ের দ্বার প্রান্তে, সকলেই ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এখন তারা তাদের অস্তিত্ব নিয়ে হুমকির সম্মুখীন। এই কারণে আমেরিকার সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ইসরায়েল, সেখানে সেই ঘাঁটিটা তাদের রক্ষা করতে হবে। সেক্ষেত্রে ফিলিস্তিনকে যদি স্বীকৃতি দেওয়া হয় বা যুদ্ধবিরতির মাধ্যমেও হোক, সেটা চাইবে আমেরিকা। আর না হয়, যদি এটা না হয় তাহলে আমরা তো অবশ্যই সামনে মহাযুদ্ধ দেখব, হয়তো বা পরমাণু যুদ্ধও আমরা দেখতে পারি। ওইদিকে আমরা ইউক্রেনের দেখছি যে পুতিন সে বলছে যে যেভাবে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশগুলা অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে, যেভাবে সহযোগিতা করছে, তাদের সৈন্যবাহিনী দিয়ে সহযোগিতা করার কথা ফ্রান্স বলছে। প্রয়োজনে পরমাণু অস্ত্র তারা প্রস্তুত রেখেছে। এখানেও আমরা দেখি যে পরমাণু যুদ্ধের একটা ভয়ঙ্কর একটা বিষয় সামনে চলে আসছে। আমরা সেই সামনের দিকগুলো দেখব, কিন্তু এই বিষয়ে যে আমরা দেখছি যে হামাস এবং হিজবুল্লাহ এবং হুতি, ইরান, এরদোয়ান বা আনোয়ার ইব্রাহিম, এরা একটি সংঘবদ্ধভাবে কাজ করতে চাচ্ছে এবং সৌদি আরব বাধ্য হচ্ছে তাদের পক্ষে কথা বলতে, কিন্তু নিচে নিচে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রাখছে, এটা বোঝা যাচ্ছে। এবং ইরান যে আক্রমণ করেছিল তখনও জর্দান, সৌদি আরব, আরব আমিরাত তারা কিন্তু তাদের যে ক্ষেপণাস্ত্র সেগুলা নামিয়ে দিতে সহযোগিতা করেছে আমেরিকা বা ইসরায়েলের। অর্থাৎ তারা আসলে সুস্পষ্টভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান করেনি। এটা আমরা দেখতেছি যে মুসলিমরা আসলে যে আরব দেশগুলো, বিশেষ করে আরব লীগ এবং ওআইসির যে দেশগুলো রয়েছে সেটি শক্তিশালী ভূমিকা রাখে না, বরং বাংলাদেশ ক্ষুদ্র দেশ হলেও সবসময় ফিলিস্তিনদের পক্ষে কথা বলেছে। তা আমরা এবং পাকিস্তানও যে ইরান সর্বশেষ যে পাকিস্তানে সফর করেছে সেটা যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত। কারণ বিশ্বের যে আমরা বলি যে ইসলামিক বোমা, সেই বোমা রয়েছে পাকিস্তানে। সে ইরান যে সফর করেছে এবং পাকিস্তানের সেনাবাহিনীকে তারা ভয় পায়, তারা যদি এইদিকে অংশগ্রহণ করে ইরানের সাথে থাকে তাহলে আরেকটা আতঙ্কের বিষয় হবে। সেই কারণেই কিন্তু তারা হুমকি দিচ্ছে, বিশেষ করে আমেরিকা যেন ইরানের সাথে সম্পর্ক তৈরি না করে। তারপরও ইরানের সাথে আমরা দেখলাম যে কতগুলো চুক্তি হয়েছে, সেগুলো ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার এগুলো অবশ্যই অশনি সংকেত। তারা চিন্তা করতেছে এখনই এই যুদ্ধ বন্ধ করে, বিশেষ করে ফিলিস্তিনকে সীমিত পরিসরে হলো যে যুদ্ধবন্দি বিনিময় হোক, অন্যভাবে যুদ্ধবিরতি করা দরকার। যুদ্ধ যদি এখনই লেগে যায় তাহলে ইসরায়েলকে রক্ষা করা কোনো প্রকারই সম্ভব হবে না আমেরিকার। এটা তারা বুঝছে। তাদের যে দীর্ঘদিনের অহংকার, যে বলা হয় ডিফেন্স, এয়ার ডিফেন্স সিস্টেমে তারা শক্তিশালী, তারা বিমান বাহিনীতে শক্তিশালী, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। বিমানের দিক থেকে ইসরায়েল এবং
ইসরায়েল, ইরান এবং যে এরদোয়ানের তুরস্ক, তারা যে ড্রোনের সামনে এগিয়ে গেছে ড্রোন প্রযুক্তিতে, সেটা তারা স্পষ্ট দেখছে। আর যে শর্ট মিসাইলগুলো যেভাবে ফিলিস্তিন, ইসরায়েল এবং অন্যান্য দেশ গোষ্ঠীগুলো, মুজাহিদ গোষ্ঠীগুলো যেভাবে ব্যবহার করছে, তা ইসরায়েলে প্রতিনিয়ত এয়ার ডিফেন্স সিস্টেম ব্রেকডাউন করে ভেঙে দিয়ে সেখানে আক্রমণ করতে সক্ষম হচ্ছে এবং আতঙ্কিত। তাদের ইসরায়েলের যে বাহিনী, সৈন্যবাহিনী, তারা আতঙ্কিত। তারা নিচে চেয়ে আমেরিকাকে রিকোয়েস্ট করছে যুদ্ধ যেভাবে হোক বন্ধ করতে হবে, কিন্তু নেতানিয়াহু হচ্ছে সে নাসরবান্দা, সে শেষ দেখতে চায়, কারণ তার ক্ষমতায় থাকার আর কোনো উপায় নেই। জনগণই মেরে ফেলবে তাকে যদি সে ফল ব্যাক করে, তার উপায় নেই, কারণ অনেক ক্ষতি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ তাদের বাস্তুচ্যুত হয়েছে, সীমান্তের শহরগুলো ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। তাদের নিরাপত্তার জন্যই আতঙ্কিত তারা। সেক্ষেত্রে তারা আবার দোষ দিচ্ছে যে যারা ইতিমধ্যে হামাসের কাছে বন্দী হয়েছিল তাদেরও তারা উদ্ধার করতে পারে না। বারবারই বলছে যে আমরা উদ্ধার করব, সেই জন্য যুদ্ধ করছি। আসলে কোনো উদ্দেশ্যই তাদের লক্ষ্য অর্জিত হয় নাই। এক নাম্বার যে তাদের বন্দী তারা উদ্ধার করতে পারেনি, যে হামাসকে নিশ্চিহ্ন করবে সেটাও তারা করতে পারেনি, এবং বাইতুল আকসা পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার যে তাদের টার্গেট বা থার্ড টেম্পল তৈরি করার যে টার্গেট, সেদিকেও তারা অগ্রসর পুরোপুরি হতে পারেনি। তারপর সর্বশেষ যে এরদোগানের যে রাজনৈতিকভাবে বিশেষ করে বিশ্ব বাণিজ্যে তাদের যে বয়কট করছে ইসরায়েলকে, সেই যে বিলিয়ন বিলিয়ন ডলার লস, এবং অন্য দিক থেকেও তারা হুতিরা লোহিত সাগর সহ আরব সাগর দিয়ে এবং কি ভারত মহাসাগর দিয়েও তাদের ব্যবসায়িক যে বাণিজ্যের যে জাহাজগুলো সেখানে আক্রমণ করছে। তারা বাণিজ্যে অচল, বিলিয়ন বিলিয়ন ডলার লস হচ্ছে, অর্থাৎ অভাবী দারিদ্র অবস্থা সে দেশের জনগণ মানবে না। এই কারণে তারা বিক্ষুব্ধ। নেতানিয়াহুর বিরুদ্ধে তারা বিক্ষোভ করছে, বড় বড় বিক্ষোভ, অর্থাৎ জনমত তার বিরুদ্ধে চলে গেছে। এই অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এই কারণেই আমি বলছি যে মুসলিম নেতৃত্বের যে সূচনা, সেই সিগন্যাল সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সকল বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষুব্ধ হয়ে গেছে জনগণ, বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা। তারা দেখছে যে আসলে এতদিন আমাদের মিথ্যা বুঝিয়েছে তারা, সত্য প্রকাশিত হয়েছে। যখন সত্য প্রকাশিত হয় তখন অন্ধকার দূরীভূত হয়ে যায়। আলো যেমন অন্ধকারের ভিতরে এক বিন্দু আলো আলোকিত করে ফেলে, ঠিক একইভাবে সত্যের সামনে মিথ্যা অপসারিত হয়। সেটাই আমরা দেখতে পাচ্ছি। সামনের দিকগুলো আমরা আরও দেখব, কিন্তু আসনি সংকেত যে হয়তোবা সকলেই যেহেতু সামরিক প্রস্তুতি নিয়েছে, যুদ্ধ বিরতি হলেও বড় যুদ্ধের আশঙ্কা থেকেই যাবে। তো আমরা আশা করছি সকল জনগণ যারা মানবাধিকারের পক্ষে সকলেই বুঝতে পারবে এবং যুদ্ধ বন্ধ হবে এবং ফিলিস্তিনিরা স্বাধীন একটি দেশ পাবে এবং নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটুক। এটাই আশা করি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।